আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো আছো। কিভাবে রিয়ারেঞ্জ মুখস্থ না করেও পরীক্ষায় খাতায় সহজভাবে লিখে আসা যায় সেই টেকনিকটি আজ আমি তোমাদের এই ক্লাসে শিখিয়ে দেব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমাদের অনেক অনেক রিয়ারেঞ্জ মুখস্থ করতে হয়। এত এত রিয়ারেঞ্জ মুখস্থ করতে হয় যেগুলো পরীক্ষার খাতায় লিখতে গিয়ে তোমরা ভুলে যাও এবং পরীক্ষার যে নাম্বার সেই নাম্বারটা এই রিয়ারেঞ্জের কারণে কিন্তু কমে যায়, কারণ এখানে 10 নাম্বার দেয়া থাকে। সুতরাং আজকের ক্লাসে আমি তোমাদেরকে এমন একটি সহজ টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিকটি অবলম্বন করে তোমরা পরীক্ষায় যদি রিয়ারেঞ্জ আনকমনও আসে তারপরেও তোমরা লিখে আসতে পারবা। রিয়ারেঞ্জ লেখার সহজ কৌশল। তার আগে আমরা জেনে নেব রিয়ারেঞ্জ পরীক্ষায় কিভাবে আসে। দেখো, রি অর্থ পুনরায় আর অ্যারেঞ্জ অর্থ হলো সাজানো। তাহলে রিয়ারেঞ্জ কথাটার পূর্ণ অর্থ হলো পুনরায় সাজানো। কোনো ঘটনা বা ব্যক্তি জীবনী সম্পর্কে 10টি সেন্টেন্স এলোমেলো করে তোমাদের পরীক্ষার প্রশ্নে দেয়া থাকবে। সেটি পুনরায় সঠিকভাবে ঘটনা বা গল্প অনুসারে সাজাতে হবে। আর এর জন্য তোমাদের এখানে মার্ক থাকবে 10। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো রিয়ারেঞ্জ গুরুত্ব কতটুকু। এখানে কিন্তু 10 নম্বর দেয়া থাকবে এবং এই 10 নম্বর তোমরা সহজে পেতে পারো যদি কিছু টেকনিক তোমরা শিখে রাখতে পারো। আচ্ছা, এবার দেখব রিয়ারেঞ্জ লেখার সঠিক নিয়ম। রিয়ারেঞ্জ অনেকেই পরীক্ষায় লিখে আসতে পারে, কিন্তু দেখা যায় যে টেকনিকটি তারা জানে না, অর্থাৎ লেখার যে সঠিক নিয়ম সেই নিয়মটা তারা জানে না। আর নিয়মটা না জানার কারণে কিন্তু এখানে মার্কস কমে যায়, অথবা অনেক সময় স্যাররা মার্কস নাও দিতে পারে। এজন্য কিভাবে লিখতে হবে রিয়ারেঞ্জ সেটা কিন্তু অবশ্যই জানা জরুরি। সঠিকভাবে রিয়ারেঞ্জ না লিখে আসলে কিন্তু মার্কস কমে যাবে। দেখো, প্রথমেই আমরা এইরকম দুইটা কি করব, দুইটা সারি করব। দুইটা সারি করে এখান থেকে 10টা ঘর করব। ঠিক আছে, উপরে 10টা নিচেও 10টা হবে, কারণ এখানে যেহেতু আমাদের 10টা সেন্টেন্স থাকে, সুতরাং আমরা সিরিয়াল করে 1 2 3 এভাবে করে 10টা আমরা হচ্ছে এখানে কি করব, সিরিয়াল করে 10টা ঘর উপরে কেটে নেব। 1 থেকে 10 পর্যন্ত আমরা লিখে নেব আগে। ঠিক আছে, প্রত্যেকবারই আমরা যখন রিয়ারেঞ্জ লিখতে যাব অথবা শিখতে যাব তখনই কি করব, আমরা 1 2 3 এভাবে করে এই যে 10 পর্যন্ত উপরের ঘরে আমরা লিখে নেব। এটা প্রথমে আমরা করে নিব। ঠিক আছে, এবার নিচের ঘরটা ফাঁকা থাকবে। এবার কি করব, আমরা যে ঘটনা বা গল্প সম্পর্কে আছে সেটা আগে আমরা ভালো করে পড়ে নিব পরীক্ষার প্রশ্নে। পড়ে নেওয়ার পরে এবার দেখব যে প্রথমে কোনটা আমাদের আগে আসবে। মনে করো ওই 10টা সেন্টেন্সের মধ্যে যে ডি নম্বরটা, ওখানে অনেক সময় এ বি সি ডি এভাবে করেও দেওয়া থাকতে পারে, অথবা রোমান সংখ্যায় 1 2 3 এভাবে করেও দেওয়া থাকতে পারে। তাহলে মনে করো ওখানে ডি নম্বরটা তোমার আগে আসছে, অর্থাৎ ডি নম্বরের যে সেন্টেন্স ওইটা প্রথমে বসবে, তাহলে তুমি প্রথমে ডি নম্বরটা দিয়ে দিবা। মনে করো তারপর এফ নম্বরটা আসবে। ঠিক আছে, এফ নম্বরের যে সেন্টেন্স থাকবে সেটা আসবে, তাহলে এটা দিয়ে দিবা। এভাবে করে যেই সেন্টেন্সগুলো আসবে সেই সেন্টেন্সের এই যে নাম্বারগুলো তুমি এখানে বসাই দেবা এভাবে করে। ঠিক আছে, এরকম 10টা ঘর কেটে 10টা সেন্টেন্স এইভাবে করে তোমরা সাজায় এখানে লিখে দিবা। এইভাবে লেখাটাই সব থেকে বেস্ট। এই জন্য তোমরা রিয়ারেঞ্জ লেখার এই নিয়মটা তোমরা ফলো করবা, তাহলে এখানে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এবার কি করতে হবে, আমাদের এই সাজানোটা হয়ে গেল। সাজানো হয়ে যাওয়ার পরে এই যে সেন্টেন্সগুলো আমরা এভাবে করে নাম্বারিং করে সাজালাম, সেটা কি করতে হবে, এবার নিচে প্যারাগ্রাফ আকারে আমাদের ওটা লিখতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সগুলো সঠিকভাবে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। আমরা যেভাবে পরীক্ষায় প্যারাগ্রাফ লিখি না ওইভাবে করে এই গল্পটা ওই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, অথবা স্টোরি তোমরা লেখো না ওই স্টোরির মতো করে এইভাবে করে লিখে দিতে হবে। কোনো নাম্বারিং করে কিন্তু এখানে যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের রিয়ারেঞ্জ যখন লিখবো তখন কী করব, আগে এভাবে করে ঘর কাটবো, ঘর কেটে নাম্বারিং করব এই যে উপরে, দেন এখানে সিরিয়াল অনুযায়ী আমরা এখানে বসাবো। তারপরে কি করব, এই যে গল্পটা এই গল্পটা কিন্তু আমরা এখানে প্যারাগ্রাফ আকারে লিখে দেব। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো রিয়ারেঞ্জ পরীক্ষায় কয়ভাবে আসে। রিয়ারেঞ্জ পরীক্ষায় 3ভাবে আসতে পারে। প্রথমটা হচ্ছে ব্যক্তি জীবনী। এইটাই সবথেকে পরীক্ষায় বেশি এসে থাকে। 95% পরীক্ষার প্রশ্ন দেখবে যে ব্যক্তি জীবনী সম্পর্কে এসে থাকে। এজন্য ব্যক্তি জীবনী সম্পর্কে
রিয়ারেঞ্জ লেখার টেকনিকটা জেনে রাখা খুবই খুবই জরুরি। ব্যক্তিজীবনী বলতে যেমন কাজী নজরুল ইসলামের ব্যক্তিজীবনী, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে যেমন নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবার্ট ব্রুস, ঠিক আছে? এই জাতীয় যে ব্যক্তি জীবনীগুলো আছে সেইগুলো এসে থাকে। সবথেকে বেশি এটা আসে। তারপর দেখো ২ নম্বরটা হচ্ছে শিক্ষামূলক গল্প, অর্থাৎ নৈতিকতামূলক যে গল্পগুলো আছে আমরা ছোটবেলা থেকেই শুনে আসি। তুমি চাইলেও এগুলো চেঞ্জ করতে পারবা না। সেই ধরনের গল্পগুলো। যেমন আ 'এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড', অর্থাৎ ২ বন্ধু এবং ওই যে ভাল্লুকের যে গল্পটা। তারপরে যেমন আছে তোমার 'অনেস্ট উড কাটার', 'বায়েজিদ বোস্তামি', ঠিক আছে? এই ধরনের যে গল্পগুলো আছে সেইগুলো হচ্ছে শিক্ষামূলক গল্প। আচ্ছা, ৩ নম্বর হচ্ছে ঐতিহাসিক বা চলমান ঘটনা। অর্থাৎ ঐতিহাসিক বলতে যেমন 26 মার্চ, তারপরে হচ্ছে ১৬ই ডিসেম্বর, এগুলো ঐতিহাসিক ঘটনা। অথবা চলমান যেমন পদ্মা ব্রিজ, তারপর আছে মেট্রো রেল, তারপর হচ্ছে বঙ্গবন্ধু টার্নেল, এই জাতীয় ঘটনা। এইগুলোই হচ্ছে তোমার ঐতিহাসিক বা চলমান হিসাবে চলে আসে। তাহলে আমরা জানলাম এখানে রিয়ারেঞ্জ পরীক্ষায় ৩ ভাবে আসতে পারে। ঠিক আছে? রিয়ারেঞ্জ সাজানোর নিয়মসমূহ আমরা এখানে এবার দেখব। এটা হচ্ছে ব্যক্তিজীবনী। অর্থাৎ ব্যক্তিজীবনীর ক্ষেত্রে রিয়ারেঞ্জ কিভাবে সাজাতে হয় সেটা আমরা এবার শিখব। এবার প্রথমে দেখো এখানে ব্যক্তিজীবনী সম্পর্কে রিয়ারেঞ্জ আসলে প্রথমেই আসবে নাম, পরিচয় বা উপাধি। অর্থাৎ ওখানে যে ১০টা সেন্টেন্স এলোমেলো করে সাজিয়ে দেয়া থাকবে, সেখান থেকে আমরা কি করব? সেখান থেকে আমরা ওই সেন্টেন্সটা খুঁজে বের করব যে সেন্টেন্সে কি আছে? নাম, পরিচয় অথবা ব্যক তার ব্যক্তির উপাধি দেওয়া আছে। ঠিক আছে? সেই সেন্টেন্সটা আমরা আগে এখানে কি করব? খুঁজে বের করব। এই যে এখানে কিন্তু এই যে ব্যক্তিজীবনী সম্পর্কে সবথেকে কিন্তু পরীক্ষায় বেশি এসে থাকে। সুতরাং আমরা এটার উপরে বেশি গুরুত্ব দেব। এই টেকনিকটা আমরা বেশি করে শিখে রাখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ওখান থেকে নাম, ঠিকানা, পরিচয় এটা আগে আমরা ওখান থেকে খুঁজে বের করব। দেন কি করব? জন্ম তারিখ অথবা স্থান, অর্থাৎ সেই ব্যক্তিটা কোথায় জন্মগ্রহণ করেছে, হুম? কত তারিখে জন্মগ্রহণ করেছে? এই ধরনের সেন্টেন্স আমরা ওই ১০টা সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে বের করব। দেন এই ১ নম্বরের পরে ২ নম্বর বসিয়ে দিব। তারপর দেখো ওই ব্যক্তির পিতামাতার পরিচয়। অর্থাৎ ওখানে যদি ওই ব্যক্তির পিতামাতার পরিচয় সম্পর্কে দেয়া থাকে তাহলে আমরা ৩ নম্বরে এইটা আমরা লিখব। ঠিক আছে? তারপরে হচ্ছে শৈশবকাল। অর্থাৎ যে ব্যক্তি সম্পর্কে আমরা লিখছি বা পড়ছি গল্পটা, সেই ব্যক্তির শৈশবে সে কী করেছে, কেমনভাবে সে বেড়ে উঠেছে, ওই বিষয়গুলো আ শৈশবকালের মধ্যে আসবে। অর্থাৎ ওই ধরনের সেন্টেন্স থাকলে আমরা ৪ নম্বরে বসাবো। দেন শিক্ষা জীবন। এবার ওই ব্যক্তিটি তার লেখাপড়া জীবন কিভাবে কাটিয়েছে, হুম? কোন স্কুলে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করেছে, সেই ধরনের সেন্টেন্স থাকলে আমরা এই শৈশবকালের পরে শিক্ষা জীবনটা বসিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তার অবদান। অর্থাৎ সে কী ধরনের মানে অবদানগুলো সে রেখে গেছেন, হ্যাঁ? অর্থাৎ তার আ মানে এই পৃথিবীতে তার অবদানটা কী ছিল? যেমন কবি হলে তিনি কী, কী কবিতা লিখেছেন, ঠিক আছে? যদি লেখক হয় তাহলে সে কী, কী বই লিখেছেন? আবার যদি সে কোনো আবিষ্কার করে থাকে, তাহলে আবিষ্কার সে কী, কী করেছেন? আবিষ্কারক যদি হয়ে থাকেন, ঠিক আছে? আবার যদি সে নেতা হয়ে থাকে তাহলে মুক্তির জন্য সে কী, কী সংগ্রাম করেছেন? এই ধরনের বিষয়গুলো এই অবদানের মধ্যে আসবে, অর্থাৎ ৬ নম্বরে আসবে। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আছে পুরস্কার। আচ্ছা, এই যে অবদান রাখার জন্য সে কী, কী পুরস্কার পেয়েছে? অনেক সময় দেখা যায় স্বাধীনতা পুরস্কার পায়, তারপরে হচ্ছে তোমার আ উম বিশ্বভারতী পুরস্কার পায়। ঠিক আছে? তারপরে এই ধরনের আরও অনেক, অনেক পুরস্কার আছে। ২১শে পদক পায়। সেই ধরনের পুরস্কারগুলো ওই অবদানের পরে আসবে। আচ্ছা। তারপর দেখো অন্যান্য। এবার দেখো এগুলো ছাড়াও আরও কিছু বিষয় থাকে অনেক সময়, হ্যাঁ? সেইগুলো তোমার এই অন্যান্যর মধ্যে আসবে। অর্থাৎ একেকজনের ক্ষেত্রে একেক রকম আ বিষয় থেকে থাকে। সেগুলো তোমরা এই পুরস্কারের পরে এরকম কোনো অতিরিক্ত যদি বিষয় থেকে থাকে, হ্যাঁ? ওই ব্যক্তি সম্পর্কে যদি আরও এরকম অতিরিক্ত কিছু থেকে থাকে তাহলে এই অন্যান্যর মধ্যে তোমরা লিখে দিবা। অর্থাৎ ৮ নম্বর সিরিয়ালে। আচ্ছা, তারপরে ৯ নম্বরটা দেখো রোগে আক্রান্ত অথবা মৃত্যু। আচ্ছা, দেখা যায় যে কবি, সাহিত্যিক অথবা আ যে ব্যক্তি সম্পর্কে এখানে এসেছে তারা অনেক সময় রোগে আক্রান্ত হয়ে থাকে। হ্যাঁ? সেই রোগে আক্রান্ত বিষয় থাকলে এখানে দিতে হবে, অথবা তাদের মৃত্যুকালটা এখানে দিতে হবে। হ্যাঁ? যে কত সালে সে মৃত্যুবরণ করেছে এবং কোথায় মৃত্যুবরণ করেছে। এই বিষয়গুলো এই ৯ নম্বরে আসবে। আচ্ছা, তারপর দেখো ১০ নম্বরটা হচ্ছে শ্রদ্ধা বা স্মরণ। কিভাবে আমরা তাকে মনে রাখি, কিভাবে আমরা তাকে স্মরণ করি। এক কথায় যে আমরা তাকে কিভাবে ডাকি,
তাকে তার কথাটা মনে আসলে আমরা তার উপাধিটা আমরা কী দিই? এই বিষয়টা এই ১০ নম্বরে চলে আসবে। অর্থাৎ এখানে যদি আমরা বলি যেমন হাজী মোহাম্মদ মহসিন, এই যে এই কথাটা নামটা আসলেই আমাদের ১ম এ কি মনে আসে? সে ছিলেন একজন দয়ালু। তাই না? যেমন আ শেখ মুজিবুর রহমান এই কথাটা আসলে আমরা ১ম এ কি বলে ফেলি? বঙ্গবন্ধু। তাই না? তারপরে এই যে তোমার হচ্ছে যে নারী জাগরণের অগ্রদূত যেমন বেগম রোকেয়া, সুফিয়া কামাল এইগুলো। তাহলে ইনাদের নাম চলে আসলে কিন্তু এই যে নারী জাগরণের অগ্রদূত এই বিষয়টা চলে আসে। তার মানে তারা এই বিষয়ে আমাদের কি কাছে স্মরণীয় হয়ে আছে। যেমন কাজী নজরুল ইসলাম এই কথাটা বললে আমাদের কি মনে চলে আসে? তিনি ছিলেন বিদ্রোহী কবি। তাই না? এই জাতীয় বিষয়গুলো এই ১০ নম্বরে চলে আসবে শ্রদ্ধা বা স্মরণে। তাহলে আশা করি তোমরা এই যে ব্যক্তি জীবনী সম্পর্কে রিয়ারেঞ্জ সাজানোর যে নিয়ম এটা সহজেই বুঝতে পেরেছো এবং এইটাই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। তারপরেও আরও যে ২ টা বিষয় আছে সেটাও আমরা একটু ধারণা নেই। তবে এটার উপরে বেশি কিন্তু তোমরা গুরুত্ব দিবে। আচ্ছা, তারপরে ২ নম্বর যে বিষয়টা থাকে দেখো, শিক্ষামূলক গল্প। এটা সম্পর্কে অলরেডি বলেছি এবং এটা আ লিখতে গেলে তোমাদের এই গল্প সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তা নাহলে কিন্তু লেখা যাবে না। যেহেতু এটা একেবারে চিরন্তন। আগে থেকে আমরা শিখে আসছি। নৈতিকতামূলক গল্প। এজন্য কিন্তু এটা টেকনিক অবলম্বন করা যাবে না। এটা সম্পর্কে তোমাদের গল্পটা ভালোভাবে জেনে রাখতে হবে। বিশেষ করে তোমরা যে স্টোরিগুলো পড়ো না, হ্যাঁ? এই তোমার হচ্ছে যে রাইটিং স্টোরি ফার্স্ট পেপারে থাকে, সেই স্টোরি সম্পর্কে তোমরা ভালো করে জেনে রাখবা। তাহলে এই রিয়ারেঞ্জ এর বিষয়টা এখানে কাভার হয়ে যাবে। তারপরে দেখো ৩ নম্বরটা হচ্ছে ঐতিহাসিক বা চলমান ঘটনা। ঐতিহাসিক বা চলমান ঘটনা। আচ্ছা। এটা হচ্ছে ৩ নম্বরে আ আমাদের হচ্ছে এখানে পরীক্ষায় এভাবেও আসতে পারে। ঐতিহাসিক বলতে ওই যে একটু আগে বললাম ২৬শে মার্চ, ১৬ই ডিসেম্বর অথবা চলমান ঘটনা পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু টানেল অথবা যে কারেন্ট অ্যাফেয়ার গুলো আছে এই জাতীয় ঘটনাগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এগুলো কিভাবে লিখতে হবে? এই সম্পর্কিত ঘটনা থাকলে এই যে ১ম এ আসবে সংজ্ঞা বা প্রকৃতি। অর্থাৎ সেটা কি, কাকে বলে, হ্যাঁ? সেটা কেমন হয়? এই জাতীয় জিনিসটা এই যে ১ম এই চলে আসবে। ২ নম্বর দেখো ভালো দিক উদাহরণসহ। আচ্ছা, এবার এই যে বিষয়টা আমরা লিখেছি, সংজ্ঞা দিয়েছি, ওই বিষয়টার কি, কি ভালো দিক আছে? হ্যাঁ? এবং তার কিছু উদাহরণও ওখানে থাকতে পারে। সেগুলা এই ২ নম্বরে চলে আসবে। ৩ নম্বর হচ্ছে তার খারাপ দিক। আচ্ছা, এই যে জিনিসটা সম্পর্কে আমরা বর্ণনা দিচ্ছি বা পড়ছি, সেটার কোনো খারাপ দিক আছে কিনা? যদি খারাপ দিক থাকে, তাহলে সেটা এখানে আসবে এবং কেন সেটা খারাপ, সেই সম্পর্কে দেখবা যে উদাহরণও দেয়া থাকবে। সেই উদাহরণটা তারপরে আসবে। ঠিক আছে? এবার কারণ বা কেন ঘটে? আচ্ছা, ওই বিষয়টা কেন ঘটে? কি জন্য হয়েছে? যেমন করোনা ভাইরাস। তাহলে করোনা ভাইরাস কেন হয়েছিল? কারণটা কি? কেন ঘটেছিল? ৪ নম্বরে কিন্তু এই বিষয়টা আসবে। ৫ নম্বর দেখো সমাধানের উপায়। কিভাবে আমরা এটা থেকে পরিত্রাণ পেতে পারি? এর সমাধানটা কি? এটা ৫ নম্বরে আসবে। আচ্ছা, এবার ওই বিষয় সম্পর্কে দেখো যে সমাপ্তিসূচক ভাব সেটা আসবে। অর্থাৎ শেষ কথা, মন্তব্য, কনক্লুশন। ঠিক আছে? এটা আসবে। তাহলে আশা করি তোমরা রিঅ্যারেঞ্জের ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং এটা তোমরা সহজে কিন্তু টেকনিকটা শিখে রাখতে পারো। তাহলে আশা করি তোমরা যেকোনো ধরনের রিঅ্যারেঞ্জ পরীক্ষায় আসলে আনসার করে আসতে পারবা এবং তোমাদের মুখস্থ করার যে কষ্টটা সেটা একটু হলেও কমে যাবে। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।